बिस्मिल्लाह रहमान रहीम। अस्सलामु आलैकुम, आदाब। আজকে কথা বলবো চলমান কয়েকটি আলোচিত বিষয় নিয়ে। তার আগে আমি একটু বলতে চাচ্ছি যে আমাদের নেতা, আমাদের দ্বিতীয় সর্বোচ্চ নেতা জনাব ওবায়দুল কাদের সুস্থ হয়ে তার রাজনীতি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে রাজনীতিতে ফিরে এসেছেন। ইতিমধ্যেই আপনারা তার দুটি বিবৃতি দেখেছেন এবং ভারতের অন্যতম একটি পত্রিকা দি ওয়ালে তার সাক্ষাৎকারও শুনেছেন। এই পরিস্থিতিতে কাদের ভাইয়ের আরো অনেক আগেই আসা উচিত ছিল। শারীরিক অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি। তারপরেও এখন যে ক্রান্তিকাল শুরু হয়েছে, যে চূড়ান্ত পর্যায় শুরু হয়েছে, এই সময়ের কাদের ভাইয়ের মতো একজন বলিষ্ঠ নেতা, দায়িত্বজ্ঞান সম্পন্ন নেতা খুব প্রয়োজন ছিল। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, উনি সঠিক সময়ে কাদের ভাইকে সামনে এনেছেন। এই প্রসঙ্গে ছোট করে আরেকটু কথা বলতে চাই, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া বিভিন্নভাবে আমিও দেখেছি যে অনেকে, আমাদের দলীয় অনেকে বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। আমাদের কেউই বিতর্কের ঊর্ধ্বে না, কেউই ধোঁয়ার তুলসী পাতা না। আমি শুধু এইটুকুই বলবো, গত 15 বছরে আমি যেই পরিমাণ কাদের ভাইকে সমালোচনা করেছি, তার বিভিন্ন কাজের বিরোধিতা করেছি, শুধু ফেসবুকে না, সামনাসামনিও, এবং তার অনেক সিদ্ধান্ত আমি মাননীয় প্রধানমন্ত্রীকে কনভিন্স করে পরিবর্তন করতেও সক্ষম হয়েছি। ওইটা ছিল আমাদের সুসময়। সুসময়ে আত্মসমালোচনাটা খুব বেশি প্রয়োজন। ওই সময় কাদের ভাই ছিল খুব শক্তিশালী, তার বিরুদ্ধে কথা বলার কোনো লোক ছিল না আমি ছাড়া। কিন্তু এখন দল বিপর্যস্ত। কাদের ভাইয়ের মতো একজন অভিজ্ঞ আস্থাশীল নেতার খুব প্রয়োজন। এই বিবেচনায় রেখে, যার যার মনে আছে নিজের মধ্যে রেখে, গালি দিতে হয় একা একা গালি দেন, অন্যজনে যেন না শুনে। অন্যকে সুযোগ করে দেওয়ার সুযোগ। এমনি সবাই কাদের ভাইয়ের বিরুদ্ধে লাগা আছে, সবাই টার্গেট। সবাই যখন আমাদের বিরোধী পক্ষ যখন কাদের ভাইয়ের বিরুদ্ধে থাকবে, বেশি কথা বলবে, তখন বুঝতে হবে কাদের ভাই সঠিক পথেই আছে। তিনি সঠিক জায়গায় টোকা দিয়েছেন। অতএব তার ভুল ত্রুটিগুলো আপাতত চাপা দিয়ে তার প্রতি আস্থা রেখে আমরা যেন সবাই আমাদের দলীয় দায়িত্ব পালন করি, এটাই আমার অনুরোধ। একটি আলোচনা আজকে বিকেল থেকে, যে সেনাবাহিনী পক্ষ থেকে একটা প্রেস কনফারেন্স করা হয়েছে, সেখানে বলা হয়েছে সরকারের সাথে সেনাবাহিনীর কোনো বিরোধ নেই। সেনাবাহিনী ও সরকারের অধীন একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। সবাইকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেনাবাহিনী শুধু না, সরকারের কোনো প্রতিষ্ঠান
সরাসরি সরকারের বিরুদ্ধে আচরণ করতে পারে না, এই কথা বলতে পারে না আমার সাথে সরকারের সম্পর্ক খারাপ। তখন আর সে সরকারের অংশ থাকে না, হয় তাকেই সরকার হতে হবে, আর না সে সরকার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তো সেনাবাহিনী সরকারের হলো সরকারের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, কিন্তু সেনাবাহিনী এটাও আজকে পরিষ্কার করে বলেছে দেশের স্বার্থে সেনাবাহিনী কোনো আপোষ করবে না। তার মানে গত মঙ্গলবার সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যগুলি প্রতি তারা অবিচল এবং দৃঢ়। অতএব সেনাবাহিনী অবস্থান পরিষ্কার, তারা যেগুলি বলছে ওইভাবেই কাজ করতে হবে, এর বিকল্প কিছু নাই। এটা ডক্টর ইউনূস খুব ভালোভাবেই বুঝে গেছে এবং নাটক যাত্রাপালা যাই করেছে সব বিফলে গেছে। এখন কথা হচ্ছে প্রধান বিচারপতিকে সে কেন ডেকে পাঠিয়েছে, ডক্টর ইউনূস কেন ডেকে পাঠিয়েছে? বাংলাদেশের ইতিহাসে এরকম কোনো ঘটনা নেই। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ডাকতে পারে, কিন্তু প্রধানমন্ত্রী প্রধান বিচারপতিকে ডেকে পাঠিয়েছে, এটা শিষ্টতা বহির্ভূত, এটা কোনো রুলসের মধ্যে পড়ে না। প্রধানমন্ত্রীর বাড়ি বা প্রধান উপদেষ্টার বাড়িতে দাওয়াত খেতে আসা কোনো প্রাইভেট প্রোগ্রাম, সেটা আলাদা কথা, কিন্তু তাকে ডেকে পাঠানো, তার সফর সংক্ষিপ্ত করে তাকে ডেকে পাঠানো, এটা অনধিকার চর্চা। এখন প্রশ্ন হলো যে কেন, কি এমন জরুরি বিষয় হলো যে প্রধান বিচারপতির সাথে প্রধান উপদেষ্টার, তথাকথিত বেআইনি প্রধান উপদেষ্টার কথা বলতে হবে? দেশে তো প্রধান বিচারপতির থেকে অনেক বড় লার্নেড উকিল আছে এখানে। যদি কোনো আইনগত জটিলতা থাকে তাহলে সেখানে তো আমাদের এখানে মানে অত্যন্ত ঝানু উকিল বলতে যাদেরকে বুঝায়, সাংবিধানিক বিশেষজ্ঞ, ক্রিমিনাল বিশেষজ্ঞ, সব ধরনের বড় বড় উকিল আছে যারা প্রধান বিচারপতির থেকেও বেশি বুঝে। প্রধান বিচারপতি যখন এজলাসে বসবেন তখন উনি সকলের নবস্য, সকলের প্রধান, সকলে তাকে মানতে বাধ্য। কিন্তু উনি যখন প্রধান বিচারপতির বাইরে, তখন তিনি অনেকের জুনিয়র, অনেক আইনজীবী আছে যাদের জুনিয়র এবং তাদের চেয়ে অনেক কম বোঝে। তো সেখানে আলোচনা, আইনগত দিক আলোচনা না করে প্রধান বিচারপতির সাথে কি আলোচনা, যেটা আমি মনে করি সেটা হচ্ছে, আমি এখানে দুইটা জিনিস মনে করি। এবং শুধু তাই না, প্রধান বিচারপতি যমুনায় ডক্টর ইউনূসের সাথে দেখা করে রাত 9টার সময় বঙ্গভবনে দেখা করতে গেছে মহামান্য রাষ্ট্রপতির সাথে। সো এটা ইন্টারকানেক্টেড, এই সাক্ষাৎ আর পরবর্তী সাক্ষাৎ এটা ইন্টারকানেক্ট। তাহলে কি সেটা হচ্ছে এখানে দুইটা জিনিস। প্রধান জিনিস হচ্ছে 8 তারিখে প্রধান বিচারপতির নামে, তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সাহেবের নামে জালিয়াতি করে যে রেফারেন্স এনেছে, অথচ উনি তো ছিল না, উনি ছিল ক্যান্টনমেন্টে, রেফারেন্স এনে যেটার উপরে শপথ পড়েছে এবং সরকার গঠন করা হয়েছে, পুরাটাই অবৈধ। সো এটার জন্য সে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত। এই অপরাধে যে কোনো সময় তাকে রাষ্ট্রপতি বরখাস্ত করতে পারে, এই সম্ভাবনা বিদ্যমান। এটা কালকেও করতে পারে, 3 দিন পরেও করতে পারে, 15 দিনও করতে পারে, এনি টাইম।
তাকে যদি বরখাস্ত করা হয় তাকে গ্রেপ্তার করতে হবে এবং তার বিরুদ্ধে প্রসিডিংস স্টার্ট হবে। মূলত এই কারণেই প্রধান বিচারপতির সাথে কথা বলা এবং রাষ্ট্রপতিকে যেন প্রধান বিচারপতি অনুরোধ করে এই ব্যাপারটা যেন উনি না করেন। প্রধান বিচারপতি অ্যাকর্ডিংলি মহামান্য রাষ্ট্রপতির সাথে দেখা করেছে, বলেছে। রাষ্ট্রপতি কিছুই বলে নাই আমি যতটুকু মনে করি, কারণ বিষয়টা রাষ্ট্রপতির হাতে না। এখানে অনেক হিসাব নিকাশ আছে। ওনারা তো পারলে রাষ্ট্রপতিকে বহু আগেই বিদায় করে দিত। রাষ্ট্রপতিকে বিদায় করতে পারলে 3 বাহিনীর প্রধানকে বিদায় করতে পারত। সো এটা একটা ইন্টারকানেক্টেড ব্যাপার, একে অপরের পরিপূরক। এ থাকলে এ নাই, এ থাকলে এ নাই। সো ইটস এ টিম। প্রধান বিচারপতি তার দায়িত্ব সে পালন করেছে, বাস শেষ। আরেকটা আমি যেটা অ্যান্টিসিপেট করি সেটা হচ্ছে গত বৃহস্পতিবারে ইশরাক ঢাকা দক্ষিণ সিটির মেয়রের নিয়ে যেই কাণ্ড কারখানা চলতেছে সেইটা তো বিএনপির উকিলরা বিচারপতিকে হুমকি টুমকি দিয়ে খারিজ করাইছে। তো যে রিট করেছিল সে বলছিল শনিবারে রিট করবে, কিন্তু শনিবারেও করে নাই, রবিবারও করে নাই, রিটটা করে নাই। কিন্তু রিটটা তারা আজকে করেছে, আগামীকালকে সেটার শুনানি আছে। রিটটা গতকালকে প্রধান বিচারপতির সাথে কথা বলছে নিউজ সাহেব, আজকে রিট করার সাথে আমি একটা কানেকশন পাচ্ছি। হয়তো সে বলে থাকতে পারে এটা যেন খারিজ না করে, এটা যেন স্থগিত করে। এটা একটা ঘটনা, কালকে বোঝা যাবে। তো সরকার যদি না চাইতো তাহলে তো রিটটা করা হইতো না। তো সরকার নিশ্চয়ই এটা রিটটা করানো হয়েছে, এটা আবার নতুন করে। এখন কথা হচ্ছে বিএনপির তো সবসময় রাজনীতিটা হলো ধোঁয়াশার রাজনীতি। তাদের কথারও ঠিক নাই, সকালে এক কথা, বিকালে এক কথা, এক নেতা কথা একটা বলে, আরেক নেতা বলে আরেক কথা। এরা কি করে কোনো কিছুরই ঠিক নাই। এরা এখন সেনাপ্রধানের মানে সেনাবাহিনীর ভয়ে সেনাপ্রধানের দিকে আসি, যেটা করবেন আপনারা আপনাদের সাথে আসি। আবার ইউনূসের দিকেও আসি বলে না, বলে যে আমরা তো আপনাকে যেতে বলি না। এখন প্রশ্ন হচ্ছে বিএনপির সমর্থনে ইউনূস সাহেবের থাকা না থাকা নির্ভর করে কিনা। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে অ্যাবসলিউটলি নট। কারণ হচ্ছে ডক্টর ইউনূস যেই সমস্যায় পড়েছে, যেই ফাঁদে পা দিয়েছে, এখান থেকে তাকে উদ্ধার করার কোনো সুযোগ নাই। এখান থেকে যেই তাকে উদ্ধার করতে যাবে সেই বিপদগ্রস্ত হবে। এখন কি সমস্যায় পড়েছে সে? সমস্যা হলো তাকে ডে টু ডে রুটিন ওয়ার্ক ছাড়া আর কোনো কাজ সে করতে পারবে না। কোন নীতি নির্ধারণী সিদ্ধান্ত সে নিতে পারবে না, এটা ক্লিয়ার কাট বলা আছে। এই যে তার হাত পা বেঁধে দেওয়া হলো, এখন সে করিডোর বাদ, বন্দর বাদ,
তো করিডোর বন্দর যদি তার না দেয়, তাহলে তো তাকে যারা এইটার আশায় বসানো হয়েছে তারা তো আর তার পাশে নাই, ইতিমধ্যেই নাই। ইতিমধ্যেই বলছে আমরা আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করব না। যদি করতো তাহলে একটা স্টেটমেন্ট এতক্ষণে চলে আসতো। উনি চেষ্টা করেছে, কোনো লাভ নাই। এখন যে রাজনৈতিক সংলাপ দেখাইছে, এটা বিদেশিদের দেখাইছে, সব দল আমার কাছে আসছে, আমার প্রতি ঐক্য ঘোষণা করছে, কিন্তু বিদেশিরা জানে যে কেউ এই কথা বলে নাই। সবাই একটা ব্যালেন্স পজিশন নিছে। কেউ সামরিক বাহিনীর বিপক্ষে অবস্থান নেয় না, একটা দলও না, ওই এনসিপি নামক বাচ্চা কাচ্চাদের এরা ছাড়া। বিএনপি তো পরিষ্কারই বলে দিছে বিকল্প আছে। সো এখন যে ধূম্র জলটা ছড়ানো হচ্ছে যে বিএনপি তাকে সাপোর্ট দিয়া তাদের স্বার্থ উদ্ধার করে ইউনূসকে টিকিয়ে রাখবে, এরকম কোনো সম্ভাবনা নাই। সম্ভাবনা বিএনপিটা করতে পারে, বিএনপি এটা টিকিয়ে রাখতে পারবে না, সেই শক্তি বিএনপির নাই। তাহলে বিএনপি বড় ধরনের সমস্যায় পড়ে যাবে। বিএনপি যদি ইউনূসের পাশে দাঁড়ায় সামরিক বাহিনীর বিরুদ্ধে, কারণ এখানে তো অস্তিত্বের প্রশ্ন, তো অস্তিত্ব টিকায় রাখার জন্য যে কোনো কৌশল যে কেউ নিতে পারে। বিএনপির ভুল সিদ্ধান্তের কারণে আওয়ামী লীগ মাঠে চলে আসবে, এমনি আসবে, কিন্তু একটু আগে আসবে, উইথ প্রোটেকশন। তো বিএনপিও সেটা জানে, বিএনপিকে সেই সিগন্যাল দেওয়া আছে। তুমি যদি ডুবিয়াস পলিটিক্স করো, আমরা কিন্তু সামনে নিয়ে আসবো। তো বিএনপির এখানে অন্য কোনো উপায় নাই, আর্মির বিরুদ্ধে যাওয়া, আর্মির সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগই নাই। গেল মানে শেষ, ধরা খেল। এখন যে আরামায়েশটুকু আছে সেটুকু গেল। বিএনপির অলমোস্ট তৃণমূল পর্যায় থেকে টপ টু বটম সবার নথিপত্র সকল গোয়েন্দা সংস্থার কাছে আছে, কে কোথায় কার কাছে চাঁদাবাজি করছে, দখলবাজি করছে, কি করছে না করছে, এভরিথিং এটাও বিএনপি জানে। সো বিএনপির সেই শক্তি এবং সাহস নাই। সামরিক বাহিনী কিছু করতে গেলে তারা বাধা হয়ে দাঁড়াবে, আর জামাত তো বাদই, এর চিন্তা করে কোনো লাভ নাই। তারা পিঠ বাঁচানোর জন্য সবার আগে সমর্থন দিয়ে বসে আছে। সামরিক বাহিনীকে বিতর্কিত করা যাবে না, এই সিগন্যাল আগে দিয়ে বসে আছে জামাত। সো বেসিক্যালি ইউনূসের পাশে কেউ নাই। ইউনূস ওই দিনই চলে যেত, সবাই মিলে হাতে পায়ে ধৈরা সবাইকে দিয়ে এটা চেষ্টা দিচ্ছে, কিন্তু এই আবেগে তো আর দেশ চলে না। এখন উনি পরশুদিন জাপান যাওয়ার কথা আছে। এখন জাপান গেলে আসবে কিনা, আসলে আবার দেশ থেকে বেরোতে পারবে কিনা, নানান রকমের শঙ্কা আছে। এখন ওনার নিজের সিদ্ধান্ত, উনি তো ডিল মাস্টার, কি ডিল করতে পারে সেটা ওনার ব্যাপার, ক্ষমতায় থাকার না, তার এক্সিটটা কিভাবে হতে পারে, এই ডিলটা, এইটাই এখন নেগোসিয়েশনের বিষয়, আর কিছু না। তাই আপনাদেরকে বলবো যে মানে শনি রবিবার পার হয়ে গেছে, মানে এবার বেঁচে গেছে এরকম কোন ঘটনা। এটা কোনো ছেলে খেলা না, মন চাইলো আমি একজনকে উঠে ফেললাম, মন চাইলো একজনের বসায় ফেললাম। প্রত্যেকটা জিনিসের একটা প্রক্রিয়া আছে,
এবং সঠিক প্রক্রিয়া নিতে হবে। চাইলেই তো রাষ্ট্রপতি কালকে শেষ করে দিতে পারে এক কলমের খোঁচায়, করে না কেন? আমি পারলেই করতে হবে, বিষয়টা তো এরকম না। যত কম ড্যামেজ হয় এবং একটা জিনিস করলে সেটা যেন ফলপ্রসূ হয়, এটাই হলো মূল জিনিস। এমনিস এখন আর কোনো ইস্যু না, এটুকু আমি বললাম। বাকিটা সামনের কয়েকদিনে দেখতে পাবেন ইনশাল্লাহ। ভালো থাকেন, ধন্যবাদ।